পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে। জিজ্ঞাসা করিলাম, কোথা হইতে আসিয়াছ নদী? নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, মহাদেবের জটা হইতে। তাহলে কি সত্যই নদীর বাকশক্তি আছে? এ প্রশ্ন সবার মনে আসতেই পারে। নদী হল চিরকাল ভাসিনী, কুলু কুলু রবে তা সৃষ্টির আদি গান শোনায়। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে হিমালয়ের বুক চিরে নেমে এসেছে যে উদ্দাম জলধারা, পাহাড় বন ডিঙিয়ে শত শত মাইল পাড়ি দিয়ে আত্মলীন হয়েছে নীল জলরাশির বুকে, সেই জলধারা হলাম আমি। আমি গঙ্গা নদী। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। গঙ্গা ভারতের জাতীয় এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র নদী। এটি ভারতে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত একটি আন্তর্জাতিক জলাধার। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল এক জনপদ, আবর্তিত হয়েছে ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি। আজকে আমরা গঙ্গা নদী সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি অংশ হিমালয় পর্বতের খুব কাছাকাছি রয়েছে। এই হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ বিগলিত হয়ে গাড়োয়াল অঞ্চলে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়। কিছু দূর গিয়ে ভাগীরথী আবার অলকানন্দা নদীর সাথে মিলে একটি অববাহিকা সৃষ্টি করে। এই অববাহিকা থেকেই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। সনাতন ধর্মের লোকাচার অনুযায়ী ভাগীরথী নদীর জলকেই গঙ্গার মূল প্রাণশক্তি বলে মনে করা হয়। কিন্তু অলকানন্দা তুলনামূলকভাবে বড় নদী হওয়ায় গবেষকরা এই নদীর প্রবাহকে গঙ্গার মূল স্রোত বলে প্রাধান্য দেন। অলকনন্দা আর ভাগীরথীর মিলিত অববাহিকা গঙ্গা নামে হিমালয়ে বেষ্টিত উত্তরাখণ্ডে 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরিদ্বারে প্রবেশ করে। সেখান থেকে গঙ্গার জল কনৌজ, ফারুকাবাদ ও কানপুর শহরের পাশ দিয়ে বর্তমানে পিয়ারাগঞ্জ বা এলাহাবাদে প্রবাহিত হয়। এখানকার ত্রিবেণী সঙ্গমে গঙ্গা ও যমুনা নদী একসাথে মিলিত হয়েছে। এলাহাবাদ পেরিয়ে পশ্চিমবঙ্গের মালদাহ পর্যন্ত আসবার সময় গঙ্গা বারাণসী, পাটনা, গাজীপুর, ভাগলপুর, মির্জাপুর, বালিয়া, বক্সার, সৈয়দপুর ও চুনার শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়। পথে গঙ্গার সাথে যুক্ত হয়েছে তমসা, গোমতী, ঘরগড়া, সোন, গণ্ডকী ও কোশি নামের উপনদীগুলি। ভাগলপুরে আসার পরে গঙ্গা নদী দুইটি ধারায় বিভক্ত হয়ে যায়, যার মধ্যে একটি হুগলি নদী হিসাবে ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এক শাখা বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে। উৎপত্তির পরে গঙ্গা নদী মোট কত কিলোমিটার পথ পাড়ি দেয় তা নিয়ে বিতর্ক আছে। কারণ কেউ কেউ ভাগীরথী থেকে গঙ্গার উৎপত্তি হিসাব করলেও বাকিরা অলকানন্দা নদীকেই গঙ্গা অববাহিকার জননী হিসাবে মনে করেন। এই নদীটির শেষ বিন্দু ভারত না বাংলাদেশ তা নিয়েও আছে বিতর্ক। তবে সাধারণভাবে গঙ্গার দৈর্ঘ্য 2525 কিলোমিটার ধরা হয়। এই নদীর গড় গভীরতা 1 মিটার ও সর্বোচ্চ গভীরতা 30 মিটার। পৃথিবীর বৃহত্তম নদীগুলোর তালিকা করলে সেখানে এর অবস্থান হল 34তম। গঙ্গা নদীর অববাহিকায় প্রায় 40 কোটি মানুষ বসবাস করেন। পৃথিবীর আর কোনো নদীর আশেপাশে এইরকম ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং জাতিসত্তার মিলন দেখা যায় না। ধর্মীয় ভাব গাম্ভীর্য তো বটেই, গঙ্গা অববাহিকার সমভূমি এবং যুগ যুগ ধরে সঞ্চিত উর্বর পলিমাটিও এক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে। উর্বর এই পলিমাটির কল্যাণে গঙ্গা পার্শ্ববর্তী অঞ্চলে চাল, গম, আলু, তৈলবীজ সহ ভিন্ন ভিন্ন ফসল প্রায় বছর জুড়েই চাষ করেন এখানকার চাষিরা। কৃষির পাশাপাশি মৎস্য সম্পদের একটি বড় অংশ এই গঙ্গা অববাহিকার উপর নির্ভরশীল। গঙ্গা এবং এর শাখা নদীগুলোতে 164 প্রজাতির মাছ পাওয়া যায়। রুই, কাতলা গঙ্গার প্রধান মাছ। গঙ্গা অববাহিকার বাংলাদেশ অংশে সমুদ্র থেকে ডিম ছাড়তে আসা ইলিশ মাছ পুরো উপমহাদেশেই এর স্বাদের জন্য সমাদৃত।
এই মাছের উপর জীবিকা নির্বাহ করে এক বিশাল জনজাতি। ধর্মীয়ভাবেও এই উপমহাদেশের মানুষের কাছে গঙ্গার গুরুত্ব অপরিসীম। ও পদ্মা নদী রে, উৎস থেকে মোহনা পর্যন্ত সম্পূর্ণ গঙ্গা নদীটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র। তাদের কাছে গঙ্গা স্নান মানেই পাপ পঙ্কিলতা থেকে মুক্তি লাভের একটি মাধ্যম। এই গঙ্গা স্নানকে কেন্দ্র করে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষেরাও গঙ্গা বিধৌত গঙ্গোত্রী, হরিদ্বার, প্রয়াগ ও বানারসিতে পাড়ি জমান। স্নানের পাশাপাশি তারা গঙ্গায় ফুল ও প্রদীপ ভাসিয়ে দেন। গঙ্গার তীরে অবস্থিত বেনারস সনাতন ধর্মের অন্যতম তীর্থস্থান। গঙ্গা নদীর তীরে পূজাপাঠ, আরতি, ধর্মীয় নানা অনুষ্ঠানের কারণে বেনারস একটি আধ্যাত্মিক শহর হয়ে উঠেছে। একই আকাশ, একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস। একই আকাশ, একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস। গঙ্গাবতারণ এই নদীকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। প্রতি বছর বাংলা বর্ষপঞ্জিকার জ্যৈষ্ঠ মাসের দশম তিথিতে এই উৎসব পালন করা হয়। হিন্দু পুরাণ মতে এই দিনে গঙ্গা স্বর্গ থেকে মর্তে নেমে এসে শিবের জটায় আশ্রয় নিয়েছিলেন। গঙ্গা কেবল ধর্মীয়ভাবে নয়, এটি এই অঞ্চলের সংস্কৃতিতেও বিশেষ প্রভাব রেখে চলেছে। ভারত ও বাংলাদেশের দুই দেশেই এই নদীকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য গান, কবিতা, উপন্যাস, নাটক ও সিনেমা। ভারতবর্ষের বিখ্যাত উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় গঙ্গা নদীর বাংলাদেশ অংশের আশেপাশে মানুষের এই নদীর প্রভাব নিয়ে পদ্মান্দির মাঝি নামে এক উপন্যাস লেখেন। এই উপন্যাসের উপর ভিত্তি করে প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমাটি বিশেষভাবে সম্বর্ধিত হয় ও অনেক পুরস্কার অর্জন করে। ভীষণ গুরুত্বপূর্ণ এই নদীটিও বর্তমান পৃথিবীর বর্বরতা এবং অপরিকল্পিত নগরায়নের হাত থেকে রক্ষা পায়নি। অপ্রিয় একটি সত্য কথা হল, আর সব নদীর মতো গঙ্গান্দি ও দূষণের শিকার হচ্ছে প্রতিদিন। নদী তীরবর্তী মানুষের বেপরোয়া জীবনযাত্রার পাশাপাশি এই নদীর আশেপাশে গড়ে ওঠা অপরিকল্পিত অবকাঠামো এবং এগুলোর বর্জ্য নদীটিকে সরাসরি দূষিত করছে। এর ফলে এখানকার জীব জগৎ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি নদীটিও ধীরে ধীরে তার নাব্যতা হারাচ্ছে। এছাড়াও গঙ্গায় ছোট বড় 24টি বাঁধ দেওয়া আছে। এই বাঁধগুলো নদীর স্বাভাবিক গতিকে বাধা দিচ্ছে। তেমনি একটি বাঁধ নিয়ে ভারত ও বাংলাদেশের বিরোধের কথা সকলেরই জানা। ভারত বাংলাদেশ সীমান্তের শেষ প্রান্তে হুগলি নদীতে গড়ে তোলা হয়েছে ফারাক্কা নামের এই বাঁধটি। এই বাঁধের ভারত নিয়ন্ত্রিত অংশে জলের গতিপথ অসমভাবে নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশের প্রধান নদীগুলো জলশূন্য হয়ে যাচ্ছে দিন দিন। গঙ্গা নদী এই উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। দুটি দেশের অসংখ্য মানুষ ধর্মীয় ও অর্থনৈতিকভাবে এই নদীর উপর নির্ভরশীল, তাই বিরোধ নয় বরং দূষণ সহ সব ধরনের বিপদ থেকে এই নদীকে রক্ষা করা সকলেরই দায়িত্ব। ও মা পতিত পাবনী গঙ্গে,
পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। পাষাণের কন্যা নত পাষাণ, মা গো মা গো, পাষাণের কন্যা নত পাষাণ, সুজলা ধরণী মাগো তোমারই তো দান, কখনো ভাঙো কখনো বড়, কখনো দুকুল প্লাবিত করো, তুমি শেখাও মা জীবন জলে জোয়ারে ভাটার সঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী।